ওয়েলকাম টু দ্য ডিজিটাল এডুকেশন প্ল্যাটফর্মে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ইউনিট 2 এর জাতীয়তাবাদ সম্পর্কে, যেখানে যে জাতি কি, জাতীয় জনসমাজ কি এবং জনসমাজ কি এগুলো, এবং জাতির বৈশিষ্ট্য, জাতি এবং রাষ্ট্রের মধ্যে পার্থক্য। আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব জাতীয়তাবাদ কি এবং জাতীয়তাবাদ সম্পর্কে সব কিছু। তো আগের ক্লাসে যখন আমরা বলছিলাম জাতীয় জনসমাজ কি, জাতীয় জনসমাজ হচ্ছে কোনো একটা জনসমাজের মধ্যে যখন রাজনৈতিক চেতনা এবং দেশপ্রেম জেগে উঠবে, সেই জনসমাজটিকে আমরা বলবো জাতীয় জনসমাজ, এবং তার পরের ধাপে হচ্ছে জাতি। তো আজকে আমরা আলোচনা করব জাতীয়তাবাদ। তো এখানে মোট নাম্বার আসবে 6, অর্থাৎ মোট নম্বর 6, একটা 2 নম্বর এবং একটা 4 নম্বরের। জাতীয়তাবাদ। জাতীয়তাবাদকে মানসিক অনুভূতি, জাতীয় ইচ্ছা, রাজনৈতিক মত ইত্যাদি নানাভাবে দেখা যায়। অ্যান্ড্রু ভিনসেন্ট জাতীয়তাবাদের দুটি প্রধান সূত্রের কথা বলছেন, একটি হলো মুখ্য এবং অন্যটি হলো গৌণ। মুখ্য সূত্রে দেখা যায় যে জাতীয়তাবাদের রাজনৈতিক মতাদর্শের বিষয়টি এবং এটি গড়ে উঠেছে জাতীয় আত্মসচেতনতা, নৃগোষ্ঠীগত এবং ভাষাগত চেতনার মধ্য দিয়ে। অন্যদিকে গৌণ সূত্রে প্রাধান্য পেয়েছে নকুলগত এবং দেশপ্রেমের মতো বিষয়। এখানে জাতীয়তাবাদে আমরা যদি দেখি যে জাতীয়তার ধারণার সঙ্গে দেশপ্রেমের ধারণা ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি আমাদের ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারের সময় যদি আমরা যাই, তাহলে আমরা দেখব যে আমাদের মধ্যে যে জাতীয়তাবাদ যে একটা চেতনা, সেটা অনেক দেরি করে এসেছিল, জন্যই সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদেরকে প্রায় 200 বছর শাসন করেছিল। তো এই যে জাতীয়তাবাদ, এখানে কি বলা হচ্ছে যে দেশপ্রেমের যে ধারণা, সেটা ওতপ্রোতভাবে জড়িত। জাতীয়তাবাদের মতো দেশপ্রেমও একটি মানসিক অনুভূতি বিষয়। সাধারণভাবে দেশপ্রেম হলো নিজেকে কোনো একটি গোষ্ঠী অন্তর্ভুক্ত করার মানসিকতা। দেশপ্রেম হলো জাতীয়তাবাদের একটি পূর্বশর্ত, কারণ কোনো একটি জনগোষ্ঠীর মধ্যে যদি তার জাতির প্রতি আনুগত্য এবং জাতীয় গৌরবের বিষয়ে গর্ববোধ না থাকে, তাহলে জাতীয়তাবাদ দুর্বল হয়ে পড়বে। এটা আমরা দেখতে পাই। তো এখানে যেটা মেন কথা হচ্ছে, জাতীয়তাবাদে অবশ্যই দেশপ্রেম জড়িত থাকবে। জাতীয়তাবাদের সংজ্ঞা সম্পর্কে অনেকে অনেক মতামত দিয়েছেন। যেমন আমরা যদি দেখি ল্যাস্কির মধ্যে মানুষের সহজাত প্রবৃত্তি, ইচ্ছা ও স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার চেতনাই জাতীয়তাবাদের ভিত্তি। হান্স কোহন বলেছেন যে দ্য আইডিয়া অফ ন্যাশনালিজম ইজ স্টাডি ইন ইটস অরিজিনস অ্যান্ড ব্যাকগ্রাউন্ড গ্রন্থে বলেছেন, জাতীয়তাবাদ এমনই একটি মানসিক অবস্থা যা বিপুল সংখ্যক মানুষকে গ্রহণ করে এবং জাতি রাষ্ট্রকে একটি আদর্শ রাজনৈতিক সংগঠন ও জাতীয়তাকে সমস্ত সৃষ্টিশীল সাংস্কৃতিক এবং অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি হিসাবে স্বীকার করে। একই নম্বরে লোয়েট কি বলেছেন যে জাতীয়তাবাদ একটি ধর্ম হিসেবে চিহ্নিত করছেন, যার উৎস নিহিত রয়েছে মানুষের মনের গভীরতম প্রবৃত্তি বা মানসিক প্রবণতার মধ্যে। এবার আমরা দেখব জাতীয়তাবাদের বৈশিষ্ট্যটা কি। জাতীয়তাবাদের বৈশিষ্ট্য যদি আমরা দেখি, ইন শর্ট, যে স্বতন্ত্র ও স্বাধীন রাষ্ট্র গঠনের প্রবণতা, যেটা আমরা একটু আগেই দেখলাম, যে কোনো একটা জনসমাজ যখন অন্য কোনো গোষ্ঠী বা অন্য কোনো শক্তির দ্বারা পরিচালিত বা পরিচালিত হচ্ছে, তো সেই ক্ষেত্রে সেই যে জনসমাজ, সেটা জাতি হিসেবে তকমা পায় না। তার মধ্যে তাহলে প্রথমে আমরা দেখব তাদের মধ্যে জাতীয় জনসমাজ এবং জাতীয়তাবাদ গড়ে উঠবে। সেই জাতীয়তাবাদের মাধ্যমে তারা চাইবে যে আমাদেরকে এই শক্তি থেকে বা বহিঃশাসন থেকে মুক্ত হতে হবে এবং আমাদেরকে একটা স্বাধীন রাষ্ট্র গঠন করে আমাদের যে জাতি, সেই জাতির আত্মপ্রকাশ করা। তো এখানে তার জন্য বলা হয়েছে স্বতন্ত্র ও স্বাধীন রাষ্ট্র গঠনের প্রবণতা। তারপর আমরা যদি জাতির প্রতি গর্ব ও দেশপ্রেমকে জাগ্রত করে, ঐক্য সংগতিকে উৎসাহিত করে, সাম্রাজ্যবাদের বিরোধিতা আর স্বাধীনতা সংগ্রাম অনুপ্রেরণা দান, ধর্ম নিরপেক্ষতার প্রতি সমর্থন, পরিবর্তনশীল প্রবণতা, বিভিন্ন রূপের উপস্থিতি আন্তর্জাতিকতাবাদের পথকে প্রশস্ত করে মানসিক অনুভূতি। এখানে দ্বিতীয় টপিকটা আমরা পয়েন্টটা দেখি, স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র গঠন প্রবণতা।
জাতীয়তাবাদ প্রতিটি জাতির স্বতন্ত্রতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে, কারণ প্রতিটি জাতির নিজস্ব সভ্যতা, সংস্কৃতি প্রভৃতির বিকাশ তখনই সাধিত হবে যখন তাদের নিজস্ব নিয়মকানুন, রীতিনীতি, রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা ইত্যাদি পূরণের জন্য একটি স্বাধীন রাজনৈতিক সংগঠন তথা সার্বভৌম রাষ্ট্র থাকবে। একই রকম তাহলে আমরা বলতে পারি যে ইসরায়েলের কথা। ইসরায়েল যখন 1948 সালে যে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসাবে পরিণত হয়, তখনই তাদের যে ইসরায়েল যে আলাদা ইহুদি জাতি সম্পন্ন যে একটা রাষ্ট্র, সেটা আমরা দেখতে পাই। এর ফলে যদি আমাদের ওপর অন্য কোনো বহিঃশক্তি নিয়ন্ত্রণ করে, তাহলে আমাদের যে ভাষা, আমাদের যে সংস্কৃতি, যে আমাদের যে রীতিনীতি বা নিয়মকানুন, এগুলো কোনো ভ্যালুই থাকে না। এগুলো তখনই প্রাধান্য পাবে যখন আমাদের যে অঞ্চল বা আমাদের যে জাতির উপর যে জাতি, সেই জাতি যখন একটা স্বাধীন রাষ্ট্র এবং সার্বভৌম রাষ্ট্রের দ্বারা পরিচালিত হবে। অর্থাৎ আমাদের নিজস্ব একটা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র লাগবে, তারপরেই আমরা আমাদের যে নিয়মকানুন, রীতিনীতি, সেগুলো আমরা প্রয়োগ করতে পারি। তো এই যে বিষয়টা, তার জন্য বলা হচ্ছে যে জাতীয়তাবাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে স্বতন্ত্র ও স্বাধীন রাষ্ট্র গঠনের প্রবণতা বা ইচ্ছা থাকবে। ঐক্য সংহতিকে উৎসাহিত করে, অবশ্যই যে জাতীয়তাবাদ জাতির লোকেদের মধ্যে ঐক্য সংহতিকে উৎসাহিত করে। জাতীয়তাবাদ জাতীয় সম্প্রদায়ের সদস্যদের মধ্যে সংহতি এবং সহযোগিতাকে উৎসাহিত করে থাকে, বিশেষ করে চ্যালেঞ্জ বা সংঘাতের সময়ে। অর্থাৎ এবার আমরা জাতি হিসাবে নিজেকে আত্মপ্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করছি, কিন্তু আমার জাতির যে লোকেরা বা জনসমষ্টি, তাদের মধ্যে যদি একটা ঐক্য এবং সংহতি না থাকে, তাহলে সেই আশা শুধু আশাই থেকে যাবে, কখনো পূরণ হবে না। তারপর কি বলেছে, জাতির প্রতি গর্ব ও দেশপ্রেমকে জাগ্রত করে। জাতীয়তাবাদ ব্যক্তিগত জাতির ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতির প্রতি গর্ববোধ এবং একই সঙ্গে দেশপ্রেমকে জাগ্রত করে। অবশ্যই আমরা যেমন বাঙালি হিসেবে গর্বিত, একই রকম করে আমরা ভারতীয় হিসেবেও যেমন গর্বিত। এই যে বিষয়টা, তো এবার যখন আমরা বলি যে আমরা ভারতীয় হিসেবে গর্বিত, তাহলে আমাদের যে দেশপ্রেম, সেটা অবশ্যই জাগ্রত হয়। এই যে বিষয়টা। সাম্রাজ্যবাদের বিরোধিতা। সাম্রাজ্যবাদের বিরোধিতা কি? সাম্রাজ্যবাদ কি জিনিস? আমরা যদি সেই রাজার সময়কালে যাই, যে সেই সময় কি কোনো একটা রাজা তার নিজের অঞ্চল ছেড়ে অন্য কোনো, যে তার পাশের যে রাজ্য, সেই রাজ্যটাকে দখল করে নিজের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে, সেটাকে আমরা বলি সাম্রাজ্যবাদ। তো এই সাম্রাজ্যবাদের বিরোধিতা করে। জাতীয়তাবাদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সাম্রাজ্যবাদের বিরোধিতা করা। জাতীয়তাবাদের আদর্শ জাতীয় মুক্তি আন্দোলনের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর আমরা কি দেখতে পাচ্ছি, স্বাধীনতার সংগ্রামে অনুপ্রেরণা দান। জাতীয়তাবাদ স্বাধীনতার সংগ্রামে পরাধীন জাতিকে অনুপ্রাণিত করে। সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদ পরাধীন জাতির জনগণকে স্বাধীনতা অর্জনে অনুপ্রাণিত করে, যেটা ভারত সবসময় করেই থাকে। ধর্মনিরপেক্ষতার প্রতি সমর্থন। তারপর যদি আমরা দেখি পরিবর্তনশীল প্রবণতা। জাতীয়তাবাদের একটি প্রধান বৈশিষ্ট্য হল এর পরিবর্তনশীল প্রকৃতি বা প্রবণতা। জোসেফ ফ্রাঙ্কেলের মতে, পশ্চিম ইউরোপের ফ্রান্স, ইংল্যান্ড, স্কটল্যান্ড, স্পেন প্রভৃতি দেশে যে জাতীয়তাবাদের উৎপত্তি ঘটেছিল, তা ক্রমশ ইউরোপের অন্যান্য অংশে এবং অন্যান্য মহাদেশে সম্প্রসারিত হয় এবং সেখানকার প্রচলিত ধ্যান ধারণার পরিবর্তন আনে। এবার জাতীয়তাবাদের যদি আমরা বিভিন্ন রূপ দেখি, তাহলে আমরা কি দেখবো, আদর্শ জাতীয়তাবাদ, বিকৃত জাতীয়তাবাদ। মার্ক্সবাদীরা আবার জাতীয়তাবাদকে দুভাগে ভাগ করেছেন, যেমন বুর্জোয়া জাতীয়তাবাদ এবং সর্বহারা জাতীয়তাবাদ। তো এই যে বিষয়টা। তারপর আবার আমরা দেখি উদারবাদী জাতীয়তাবাদ, স্বৈরতান্ত্রিক জাতীয়তাবাদ, রাজতান্ত্রিক জাতীয়তাবাদ, বিপ্লবী জাতীয়তাবাদ। অর্থাৎ এই যে বিভিন্ন রূপগুলো যদি আমরা দেখি, আদর্শ জাতীয়তাবাদ, বিকৃত জাতীয়তাবাদ, এই যে রূপগুলো, সেগুলো আমরা দেখতে পাই। এবার জাতীয়তাবাদের পক্ষে যদি আমরা যুক্তি দেখি, তাহলে আমরা কি দেখব, জাতির সামগ্রিক বিকাশের সহায়ক। একটা অবশ্যই দেখব যে কোনো একটা জাতি অন্য কোনো শক্তি দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে, তাহলে তাদের যে সর্বাঙ্গীন যে বিকাশ, সেটা ব্যাহত হচ্ছে। এর জন্য জাতীয়তাবাদের যে প্রধান যে একটা পক্ষে যুক্তি দেয়, সেটা হচ্ছে জাতির সামগ্রিক বিকাশের পক্ষে যুক্তি। জাতীয়তাবাদ জাতির জীবনে একটি মহান আদর্শ। জাতীয়তাবাদ জাতিকে ঐক্যবদ্ধ, একাত্ম করে, দেশপ্রেমে উদ্বুদ্ধ করে ও আত্মত্যাগের প্রেরণা যোগায়। পরাধীন জাতির মুক্তির অগ্রদূত। একটা একদম দেখলাম উদাহরণ হিসেবে আমরা নিজেদের কথাই বলতে পারি। তো এই যে বিষয়টা, যে জাতীয়তাবাদ পরাধীন জাতির কাছে একটি আশীর্বাদ স্বরূপ, অনেকে জাতীয়তাবাদকে মুক্তির অগ্রদূত হিসেবে চিহ্নিত করেছেন।
গণতন্ত্র প্রতিষ্ঠার সহায়ক হয় জাতীয়তাবাদ। সহযোগিতার পরিমণ্ডল গড়ে তোলে। আমরা যে জাতীয়তাবাদের যে মূল নীতি সেটা হচ্ছে নিজে বাঁচো অপরকে বাঁচতে দাও। জাতীয়তাবাদ জাতিসমূহের মধ্যে পারস্পরিক সংঘাত আশঙ্কা দূর করে সহযোগিতা ও সম্প্রীতি পরিবেশ গড়ে তোলে, যা জাতিগুলির পক্ষে বা মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান। বাহ্যিক হুমকির বিরুদ্ধে প্রতিরক্ষা, অবশ্যই যে এখানে কি বলছেন, জাতীয়তাবাদ বাহ্যিক হুমকি বা জাতীয় নিরাপত্তার চ্যালেঞ্জগুলির বিরুদ্ধে একটি সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারে। অর্থাৎ আমরা যদি আমাদের কথাই বলি যে এবার অন্য কোনো শক্তি যদি আমাদেরকে যে হুমকি দেয় তাহলে তার বিরুদ্ধে বা সেটাকে প্রতিহত করার জন্য আমাদের যে এক হতে হবে সেটাকে আমরা জাতীয়তাবাদে ধরি। এটি সংকটের সময় জাতীয় ঐক্যকে উৎসাহিত করে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে বাংলাদেশে যখন এইরকম ক্রাইসিস বা এরকম সমস্যা চলছে তখন তার যে আঁচ বা তার প্রভাব আমরা আন্দাজ করতে পারি যে ভারতের মধ্যেও আসতে পারে। তো এই পরিস্থিতিতে আমরা কি দেখতে পাই যে এই সংকটের সময় জাতীয় ঐক্যকে উৎসাহিত করে। তাহলে এই সময়টাতে আমরা দল তারপর বিভিন্ন যে বিষয়গুলো আছে সেগুলো নির্বিশেষে বা সেগুলো ভুলে গিয়ে আমাদের যে জাতীয় ঐক্য সেটা প্রাধান্য পাচ্ছে। জাতির স্বার্থ ও নাগরিকদের রক্ষা করার জন্য জাতির ক্ষমতাকে শক্তিশালী করে। শক্তিশালী ও স্থায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার সহায়ক। জাতীয়তাবাদের আদর্শে গঠিত রাষ্ট্র অত্যন্ত শক্তিশালী ও স্থায়ী হয়। জাতীয়তাবাদ ঐক্য ও সংগতির পাশাপাশি জনগণকে অভিন্ন লক্ষ্যের প্রেক্ষিতে একসঙ্গে কাজ করতে উৎসাহিত করে অবশ্যই। এবং শাসক ও শাসিতের মধ্যে আমরা কি দেখি, সুসম্পর্ক আমরা দেখতে পাই এই জাতীয়তাবাদের মাধ্যমে। এবার যদি আমরা বিপক্ষের যুক্তি দেখি, যে জাতীয়তাবাদের বিপক্ষে আমরা কি জানি, যে জাতীয়তাবাদ মানব সভ্যতার শত্রু। আমরা জাতীয়তাবাদের মধ্যে একটা রূপ দেখতে পাই উগ্র জাতীয়তাবাদ, যেটা আমরা হিটলার এই মধ্যে আমরা দেখেছিলাম। তো সেই উগ্র জাতীয়তাবাদ যদি হয় তাহলে আমরা কি দেখব, যে সেই উগ্র জাতীয়তাবাদী যে রাষ্ট্র বা এগুলো আছে, যে ছোট ছোট রাষ্ট্র বা অন্য রাষ্ট্রগুলোকে দখল করার চেষ্টা করে, সেটা কিসের উপর, যে জাতীয়তাবাদের উপর একটা ভিত্তি করে। তো এখানে কি বলা হয়েছে, যে উগ্র জাতীয়তাবাদ মানব সভ্যতার শত্রু। উগ্র জাতীয়তাবাদের কারণে বিশ্বের জাতি রাষ্ট্রগুলির মধ্যে বহু যুদ্ধ সংঘটিত হয়েছে। উল্লেখ্য আমরা বলতে পারি যে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ। এটা কিসে বলছে, ইউরোপে বিকৃত জাতীয়তাবাদ তথা জার্মানি ও ইটালির উগ্র জাতীয়তাবাদই ছিল প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল কারণ। সাম্রাজ্যবাদের স্রষ্টা যদি আমরা দেখি, একই রকম উগ্র জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদের স্রষ্টা। যদি আমরা দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যদি আমরা কারণগুলো প্রত্যক্ষ কারণ দেখি, পোল্যান্ড আক্রমণ, তো সেখানে যে কি দেখবো, যে সাম্রাজ্যবাদের একটা স্রষ্টা অর্থাৎ সাম্রাজ্যবাদের একটা প্রাধান্য থাকে। তো এই উগ্র জাতীয়তাবাদের জাতীয় বুর্জোয়া রাষ্ট্রগুলি অতিরিক্ত মুনাফা লাভের আশায় বিদেশে বাজারে প্রসার, কাঁচামাল সংগ্রহ, মূলধন বিনিয়োগ ইত্যাদির জন্য সাম্রাজ্য বিস্তারের প্রতিযোগিতায় মেতে ওঠে। ফলে দুর্বল রাষ্ট্রগুলি সাম্রাজ্যবাদী রাষ্ট্রের উপনিবেশে পরিণত হয়। বর্তমানে আমরা দেখতে পাই একই রকম উন্নত যে দেশগুলি, যেমন আমেরিকা, চীন। আমরা যদি দেখি চীন কি করছে, ছোট ছোট যে দেশগুলো আছে সেই দেশগুলোকে মনে করছে একটা লোন দিয়ে বা টাকা দিয়ে তাদেরকে সাহায্য করার নামে পরবর্তী সময় এত আসল এবং ইন্টারেস্ট মিলে এত পরিমাণে টাকার একটা হিউজ পরিমাণে এসে দাঁড়ায় যে সেই ছোট রাষ্ট্রটি সেটাকে শোধ করতে পারে না, এবং সেই রাষ্ট্রটি বলতে গেলে সেই চীন বা উন্নত যে দেশগুলো তাদের উপনিবেশে পরিণত হয়। আমরা তোমরা আগেই পড়েছিলে যে উপনিবেশ এবং সাম্রাজ্যবাদের মধ্যে পার্থক্যটা কি, তো তা সে নিয়ে আর আমরা আলোচনা করব না। তো উপনিবেশ এবং সাম্রাজ্যবাদ দুটোই একটু আলাদা কিন্তু একই ধাঁচে। তো এখানে তার জন্য বলা হয়েছে যে জাতীয় বুর্জোয়া রাষ্ট্রগুলি অতিরিক্ত মুনাফা লাভের আশায় বিদেশে বাজারের প্রসার, কাঁচামাল সংগ্রহ, মূলধন বিনিয়োগ ইত্যাদির জন্য সাম্রাজ্য বিস্তারের প্রতিযোগিতায় মেতে ওঠে। ফলে দুর্বল রাষ্ট্রগুলি সাম্রাজ্যবাদী রাষ্ট্রের উপনিবেশে পরিণত হয়। তাহলে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পাকিস্তান, মালদ্বীপ এদের কথা, যে এই ক্ষেত্রেও আমরা জানি যে কিভাবে এই যে দেশগুলো সেই দেশগুলো অন্য একটা দেশের উপর নির্ভরশীল হয়ে উঠছে এবং সেই দেশের একটা উপনিবেশ হিসাবে নিজেকে মনে করো যে পরিণত করলো। তো এই যে বিষয়গুলো যদি আমরা বাস্তবের সঙ্গেও যদি দেখি, যে কোনো একটা শক্তিশালী দেশ এখন সাম্রাজ্যবাদ অর্থাৎ ডাইরেক্ট যে কোনো একটা অঞ্চলকে বা কোনো একটা দেশকে আমি নিজের দেশের সঙ্গে যুক্ত করব, সেটা যদিও হয় না,
তাহলে এখন আমরা নয়া উপনিবেশবাদ নীতি আমরা দেখেছিলাম যে নয়া উপনিবেশবাদ কি জিনিস, যে এখন অর্থাৎ যুদ্ধ করে না, কিন্তু এমনভাবে আমি অন্য একটা দেশকে নিয়ন্ত্রণ করব যেটা আমার কথা মতোই চলবে। তো এই যে ট্যাকটিক্স, সেটাই হচ্ছে আমরা দেখি যে জাতীয়তাবাদের একটা বিপক্ষে আমরা একটা যুক্তি দিতে পারি, যে সাম্রাজ্যবাদের একটা যে প্রাধান্য সেটা থাকে, এখন যুদ্ধ করে না হলেও অন্য কোনো মাধ্যমে সেটা অনেক উন্নত দেশগুলো চড়ার চেষ্টা করছে। গণতন্ত্র ও ব্যক্তির স্বাধীনতা বিরোধী, এখানে কি উগ্র জাতীয়তাবাদ ব্যক্তির অধিকার ও স্বাধীনতার ক্ষেত্রকে সংকুচিত করে গণতন্ত্রের ভিতকে দুর্বল করে থাকে। এক্ষেত্রে চরম রাষ্ট্র কর্তৃত্বের কাষ্ঠে ব্যক্তির স্বাধীনতাকে বলি দেওয়া হয়। সর্বপ্রকার বিরোধী মতামতকে এখানে কঠোর হাতে দমন করা হয়। ন্যাৎসিবাদী হিটলারের জার্মানি এবং ফ্যাসিবাদী মুসোলিনির ইটালি হলো গণতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতা বিরোধী উগ্র জাতীয়তাবাদের প্রকৃত উদাহরণ। এখানে কি বলছে, সামাজিক সংহতিকে দুর্বল করে। কোন জাতীয়তাবাদ? উগ্র জাতীয়তাবাদ। জাতিগত ভাষাগত আঞ্চলিক ভিত্তিতে সমাজকে খণ্ডিত করতে পারে, যা সামাজিক সংহতিকে দুর্বল করে এবং জাতির মধ্যে অবিশ্বাস, মেরুকরণ এবং দ্বন্দ্বকে উৎসাহিত করতে পারে। তারপর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যুদ্ধের উন্মাদনা সৃষ্টি। কেমন যুদ্ধ? উগ্র জাতীয়তাবাদ বিশ্বশান্তির পরিপন্থী। সংকীর্ণ জাতীয়তাবাদের মতাদর্শে বিশ্বের শান্তি বিনষ্ট করে যুদ্ধের উন্মাদনা সৃষ্টি করে। উগ্র জাতীয়তাবাদী রাষ্ট্র সর্বদাই যুদ্ধকে সমর্থন করে। উগ্র জাতীয়তাবাদের অন্যতম প্রবক্তা হল মুসোলিনি, বলেছিলেন স্ত্রী লোকের কাছে মাতৃত্ব যেমন স্বাভাবিক, পুরুষের কাছে যুদ্ধ তেমনি স্বাভাবিক। অর্থাৎ এখানে আমরা যদি উদাহরণটা দেখি, খুব ইন্টারেস্টিং উদাহরণ, যে স্ত্রী লোকের কাছে মাতৃত্ব যেমন স্বাভাবিক, সেম একই রকম করে এই যে পুরুষের কাছে যুদ্ধ তেমনি স্বাভাবিক। তো এই যে সেটা, তো এরকম যদি কোনো একটা রাষ্ট্রনেতার যদি মানসিকতা থাকে, তাহলে কখন যে যুদ্ধ লাগবে সেটা বলা মুশকিল। তো এর জন্য বলা হচ্ছে যুদ্ধের উন্মাদনা সৃষ্টি করে। বর্তমানে আমরা অনেক উদাহরণ বলতে পারি। তো এই যে জাতীয়তার বিপক্ষে। তারপর কি আন্তর্জাতিকতাবাদ, আন্তর্জাতিক বিরোধী। সংকীর্ণ উগ্র জাতীয়তাবাদ। আন্তর্জাতিকতাবাদের বিরোধী। আন্তর্জাতিকতাবাদের অন্যতম প্রধান আদর্শ হলো শান্তি, মৈত্রী ও স্বাধীনতা। উগ্র জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদের এই আদর্শের বিরোধী। একটু আগে যেমন আমরা দেখলাম যে যুদ্ধের একটা আশঙ্কা থাকে, সেম একই এখন আমরা অনেক দেশের মধ্যে যুদ্ধ দেখতে পাচ্ছি। এরপর একটা বিশ্ব শান্তি যে বিষয়, সেটা বিঘ্নিত হয়ে যাচ্ছে। তো এতগুলো আমাদের জানা দরকার, যেগুলো আমরা আলোচনা করলাম যে বিপক্ষে যুক্তিগুলো, সেগুলো পড়লেই হয়ে যাবে। আর উপসংহারে আমরা কি বলতে পারি, যে জাতীয়তাবাদের পক্ষে ও বিপক্ষে যুক্তির প্রেক্ষিতে জাতীয়তাবাদ সম্পর্কে কিছুটা দ্বিধা তৈরি হওয়াটাই স্বাভাবিক। তবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে আদর্শ জাতীয়তাবাদ কোনোভাবেই মানব সভ্যতার শত্রু নয়, বরং তা মানব সভ্যতার নিকট আশীর্বাদ স্বরূপ। জাতীয়তাবাদ উগ্র রূপ ধারণ করলে তখন তার সভ্যতার শত্রু হয়ে দাঁড়ায়। জাতীয়তাবাদের আদর্শই এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার পরাধীন দেশগুলিকে সাম্রাজ্যবাদী শক্তির বন্ধন থেকে মুক্তির ক্ষেত্রে শক্তি জুগিয়েছে। অবশ্য বলা যায় যে আদর্শ জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদের ভিত্তিকে আরও সবল করে। তাহলে আমরা যদি বলি যে প্রত্যেকটা জিনিসেরই ভালো এবং খারাপ দিক দুটোই আছে। আমরা যদি বর্তমান সময় দেখি মোবাইল ফোন, সেই মোবাইল ফোনেরও অবশ্যই ভালো এবং খারাপ আছে, সেটা নির্ভর করে নিজের ওপর। সেম একই রকম করে জাতীয়তাবাদ যে বিষয়টা, সেটা নির্ভর করবে সেই দেশে যে রাষ্ট্রনেতা বা সর্বোচ্চ যারা নেতা তাদের উপর। তাদের মানসিকতা যদি ভালো হয়, উগ্র জাতীয়তাবাদকে ত্যাগ করে তারা যে আদর্শ জাতীয়তাবাদকে গ্রহণ করে, তাহলে সেটা অবশ্যই মানব সভ্যতার কাছে আশীর্বাদ স্বরূপ। কিন্তু যদি আমরা হিটলার এবং মুসোলিনির মতো ব্যক্তির কাছে যদি এটা আশা করি যে তারা আদর্শ যে জাতীয়তাবাদ সেটাকে গ্রহণ করবে, সেটা অবশ্যই সম্ভব নয়। তারা উগ্র জাতীয়তাবাদকেই সমর্থন করে এবং সেভাবেই তারা তাদের যে জাতীয়তাবাদ সেটাকে পরিচালিত করে, এবং সেই জাতীয়তাবাদ মানব সভ্যতার কাছে শত্রু এবং ধ্বংসস্বরূপ হিসেবে পরিগণিত হয়। তাহলে আমরা বলতে পারি যে সব জিনিসটাই ভালো এবং খারাপ আছে, তাহলে সেটা গ্রহণ করাটাই হচ্ছে মেইন ব্যাপার। তো এই পর্যন্ত আমাদের আজকে যে টপিক জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদ সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখানে প্রশ্ন আসতে পারে জাতীয়তাবাদ কি, জাতীয়তাবাদের পক্ষে বিপক্ষে যুক্তি দাও, এই যে বিষয়গুলো। তো পরের ক্লাসে আমরা বাকি যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।